নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। হট সিটের বিশেষ পর্বে আরও একবার স্টুডিওতে পেয়ে গেছি বিশিষ্ট আইনজীবী আবু বকর সিদ্দিকী মহাশয়কে। নমস্কার দাদা, আরও একবার আপনাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হলের পেছন দিকের অংশ থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তার কাছে একটি ছেঁড়া হেডফোনের তার পাওয়া যায়। সেই ছেঁড়া তারটি ধৃত যুবক সঞ্জয় রায়ের বলে সূত্রের খবর। এরপর সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এই সঞ্জয়ের সাথেই হাসপাতালের দালাল রাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে গত 14ই আগস্ট রাজ্য জুড়ে মেয়েদের রাত দখলের কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আরজিকর হাসপাতাল চত্বরে সেই কর্মসূচি চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালায়। এই ঘটনায় 15 জন সদস্যের বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে লালবাজার। এই ঘটনায় এখনো পর্যন্ত 37 জনকে পুলিশ গ্রেফতার করেছেন। কোথা থেকে এত বহিরাগত এলো আরজিকর চত্বরে? হঠাৎ এই হামলা কি কারণে হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে আমি আমার অভিজ্ঞতার থেকেই বলছি, এই ধর্ষণের ব্যাপারে, খুনের ব্যাপারে সারা বাংলা শুধু নয়, সারা দেশ আজকে উত্তাল। মানুষ রাস্তায় নেমে পড়েছে। এই উত্তাল অবস্থাকে সামলানোর জন্যে আমার মনে হয় যে এটা একটা চক্রান্ত এবং এটা একটা তৈরি করা ঘটনা। মূল আন্দোলন থেকে যাতে মানুষ সরে আসে বা মূল আন্দোলনটা যাতে বাধা পায়, এই জন্যই এটা আমার মনে হচ্ছে। কিন্তু বলে না, চক্রধারীরা যতই তার জাল ফেরা, কিন্তু সে জাল এক সময় থেকে কাটানো হবে। এই যে সমগ্র ঘটনা, এটা কিন্তু এই মুহূর্তে শুধুই নিছক একটি ধর্ষণ এবং খুনের ঘটনা আর নেই। বেরিয়ে আসছে তার বড় এক ছবি। আমাদের কাছে এক্সক্লুসিভ ইন্টারভিউ রয়েছে এ বিষয়ে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এগেনস্টে। মুখ খুলেন এক্স অ্যাসিস্ট্যান্ট সুপার আরজিকর আখতার আলী, যিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি। আসুন আমরা দেখে নিই এই মুহূর্তে উনি কি বলেছেন সন্দীপ ঘোষের এগেনস্টে। উনি ডে 1 থেকেই যখন এলেন, তারপরে ওনার কারাপশান, ওরা টাকা পয়সা খাওয়া খাবে, সব ভেন্ডার এসে বলছে 25% চাইছে, 20% চাইছে, এরকম। আমরা তো আর আরজিকরে কাজ করতে পারবো না। কিন্তু যাই হোক, সেটা ইগনোর আমি করে গেছি আমি ডেপুটি সুপার। এবার কিছু না আনজাস্টিফাই নোটশিট, যেগুলোতে কোনো খরচা হয়নি, কিছুই হয়নি। আমি দেখলাম একটা ওয়াটার পিউরিফায়ার 46,000 টাকা। আমি বললাম 46,000 টাকা ওয়াটার পিউরিফায়ার? আমি বললাম আমি এই নোটশিটে সই করবো না, তার কারণ স্টোরে যাওয়ার আগে আমার সই হতো। তারপরে এমএসবিপিকে ডেকে চমকানো যেরকম, ঠিক আছে আমি চলে এলাম। কিন্তু বরাবরই তখন হয়ে গেল যখন হঠাৎ এসে একজন আমাকে পুলিশেরই লোক বলে কি বায়োমেডিক্যাল ওয়েস্টে, যে ইউজ বায়োমেডিক্যাল ওয়েস্ট, এটা কিন্তু মাঝরাত্রিরে বেরিয়ে যাচ্ছে। তারপরে যারা ওয়েস্ট ইমপ্লিমেন্টিং এজেন্সি, তারা মানে একটা চিঠি লিখলো কি আমরা যেই পরিমাণের ওয়েস্ট জেনারেট হওয়ার কথা সেটা পাচ্ছি না। তা আমি তখনকার আরকেএস চেয়ারম্যানকে যখন আমি জিনিসটা জানলাম, তখন জানালাম। তো উনি একটা তদন্ত কমিটি করলেন, সেখানে আমাকে কনভেনার করলেন এবং আরও 2 জন মেম্বার ছিলেন। ইনকোয়ারি করে আমার তো মানে মাথা কাজ করছিল না কি এই জিনিস হতে পারে। এভরি অল্টারনেট ডে 500 থেকে 600 কেজি ইউজড ওয়েস্ট, মানে ইউজ সিরিঞ্জ, ইউজ স্যালাইন বোতল, হ্যান্ড গ্লাভস, এগুলো বেরিয়ে যাচ্ছে। এবং ওগুলো মধ্যে যারা চ্যানেলাইজ আছে তার মধ্যে 2 জন বাংলাদেশি সিটিজেন ছিলেন, রবি আর পাঁচু বলে। তা আমাকে তখন নানা রকমভাবে প্রেশারাইজ করার চেষ্টা করা হয়েছে, যাতে আমি, যে 2 জন ছিল তার মধ্যে একজন ওনার সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি ছিল প্রিন্সিপালের, আর একজন অ্যাডিশনাল মেডিকেল সুপার, তাদের ইনস্ট্রাকশনে মালগুলো বাইরে বেরোতো। এবার তাদের নাম আমি দেব না, এটার জন্য আমাকে নানা রকম প্রেশারাইজ করা হলো। এবং আমি যখন মানলাম না, তখন আমাকে ভয় দেখানো হলো। আমাকে ওই যে ছেলেটা আছে আফসার খান বলে, ও বললো আপনি বাইরে বেরোলে আপনাকে আমি দেখে নেব। তা আমার মনে আছে মার্চ মাস ছিল, মোস্ট লাইকলি 20 মার্চ হবে 2023 সালে।
আমি 11টার সময় রিপোর্ট সাবমিট করি, আমার ইনকোয়ারি রিপোর্ট। 1টার সময় আমার ট্রান্সফার অর্ডার বেরিয়ে যায়, আমাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ট্রান্সফার করে দেয়। আমি চলে যাই, তারপরে পুরো কমিটি ভেঙে দেয়, তারপরে যা ইনকোয়ারি রিপোর্ট ছিল সব চেপে দেয়। ওনার দুর্নীতি এমন পরিমাণে ছিল কি ছাত্রদেরকে উনি পলিউটেড করতেন, মানে ওদের তোলাবাজি শেখাতেন। ওনার কিছু প্রিয় ছাত্র ছিল, তাদের দিয়ে বিভিন্ন রকম টাকা পয়সা করানো, পড়ুয়াদের ফেল করানো, ফেল করিয়ে যারা ছেলেরা আছে, যারা বড় ঘরের ছেলে, তাদের কাছ থেকে পয়সা নেওয়া, হাউস স্টাফশিপের জন্যে পয়সা দেওয়া, মানে টাকার একটা না খেলা সব জায়গা। মানে আর এবার উনি কী করতেন, নিজে শাসন করার জন্যে ছাত্রদেরকে পলিউটেড করতেন, ওদের মুখে টাকা লাগাতেন। 40-50 লাখ টাকা কালেক্ট করে ওদেরকে দিয়ে দিতেন। বিভিন্ন ভেন্ডার যারা সাপ্লায়ার, তাদের কাছ থেকে ফোর্সফুলি টাকা উনি কালেক্ট করতেন। টাকা না দিলে কাজ করতে পারবেন না। আরজি করে কাজ করা মানে আপনাকে 20% আগে দিতে হবে, ক্যাশে দিতে হবে। সেটা ওনার বিসির আর ওখানে একটা পুরানো বাড়ি আছে, ওখানে গিয়ে ওরা খামে করে পৌঁছে দিতেন। আর উনি আইডিবিজির ওই বেলেঘাটার কোনো লেক আছে, ওই লেকের কাছে ইভিনিং ওয়াক করতেন একটা প্যাকেটে। ইভিনিং ওয়াক করার সময় লোকের কাছ থেকে টাকা নিতেন। এবার মাঝে মাঝে ছেলেদের এই শাসনটা করার জন্যে সুইচ অফ করে দিন। শাসনটা করার জন্যে উনি কী করতেন, উনি এদের মধ্যে এদেরকে পলিউটেড করতেন। টাকার নেশা, এবার গেস্ট হাউসে মাঝে মাঝে ওদের মদের আসর বসতো। আর ওনার কিছু বেনামি ব্যবসা ওখানে চলে, যেমন পার্কিং, 2 হুইলার পার্কিং। এই পুরো টাকাটা ওনার পকেটে যায়। মানে অন অ্যান অ্যাভারেজ 7 থেকে 10 লাখ টাকা পার মান্থ ওনার ব্ল্যাক ওখান থেকে আসে। যার জন্যে উনি আরজি কর ছাড়তে চাননি। এতবার ট্রান্সফার হয়েছে, এতবার মানে ওনাকে কুকুর বিড়ালের মতন তাড়া করেছে ছাত্ররা, তাতেও উনি আরজি কর ছেড়ে যাননি। মানে এটা আমি কি বলবো। আর কিছু লোককে দিয়ে, এই যে ওনার প্রিয় ছাত্র, তাদের দিয়ে আন্দোলন নিজের ফেভারে করাতেন, যেটা এর আগে 2বার যখন ট্রান্সফার হলো অন্য প্রিন্সিপালদের ঢুকতে দিল না। উনি এইভাবে পাওয়ারফুল হতে চাইছিলেন, এভাবে শাসন করতে চাইছিলেন। উনি ওনার ইন্টেনশনে সাকসেসও হলেন। আপনি দেখেন কতটা উনি প্রভাবশালী, কি ওনার অর্ডার বেরোচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্ডার রিভক হয়ে যাচ্ছে। কিন্তু এই রকম লোক সমাজের জন্য একটা কলঙ্ক। নিজের 12:30টার আগে কোনো দিন ঢুকতেন না। প্রিন্সিপাল থাকার অবস্থায় উনি বারাসাত সুরক্ষা হাসপাতালে গিয়ে প্র্যাকটিস করতেন, ওনাকে কেউ আটকাতো না। শনিবার তো উনি আসতেনই না। সিকিউরিটি মিসইউটিলাইজ করতেন। বিভিন্ন ফোর্সফুলি যে ভেন্ডাররা, যারা সুলাভান শৌচালয়, যাদের ক্যান্টিন, যাদের ফুড স্টল, বিভিন্ন রকম যে 20-22টা এরকম স্টল হবে, তাদের কাছ থেকে ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করানো। মানে উনি পুরো আরজি করটাকে, একটা মেডিকেল কলেজটাকে ধ্বংস করে দিলেন। সেটা নিশ্চয়ই আছে, হয়তো আমি নাম বলতে পারবো না, কিন্তু মানে আরজি করে একটা উনি মাফিয়া, মেডিকেল মাফিয়া রাজ চালান। সমস্ত ট্রান্সফার লিস্ট সব আরজি করে হয়, প্রমোশনের লিস্ট আরজি করে হয়। অন্য জায়গায় অন্য মেডিকেল কলেজে লিস্ট আরজি করে কেন হবে, আমি নিজে দেখেছি। ওখানে তখন ডিডিএমই ছিলেন ডক্টর তনুশ্রী মণ্ডল, উনি সন্ধ্যাবেলা আসতেন। এবং এই রকম কোনো প্রিন্সিপালের আমি দেখিনি কি ভেতর থেকে দরজা বন্ধ হতো, ভেতরে 5-6জন থাকতো, ওরা বসে লিস্ট করতো এবং ভেতর থেকে দরজা বন্ধ। আমার জীবনে কোনো অ্যাডমিনিস্ট্রেটরে আমি ঘর এরকম দেখিনি। হয়তো সিকিউরিটি থাকতো, সিকিউরিটি আটকাতো, ইংগেজ থাকতো, কিন্তু ভেতর থেকে বন্ধ হতো। মানে সমস্ত আরজি কর একটা না, উনি আরজি কর মানে পুরো মেডিকেল সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিলেন। এত নোবেল প্রফেশন ডাক্তারদের, মানে নেক্সট টু গড আমরা বলি, উনি মানে একটা মানে অসামাজিক কাজ করতেন। এই মদ নিয়ে ছাত্রদেরকে, তারপরে তাদের তোলাবাজি শেখাতেন। আর কি কারাপশনে উনি যুক্ত নেই, ক্যান্টিন থেকে নিয়ে, সুলাভান থেকে নিয়ে, টেন্ডার থেকে নিয়ে, এই পড়ুয়াদের ফেল করিয়ে দেওয়া নিয়ে, হাউস স্টাফ সিলেকশন থেকে চুক্তি যেগুলো হতো, আমি একটা ভিডিও করেছিলাম। চুক্তি যেটা হতো, চুক্তির মধ্যেই আমি দেখেছি সব টাকা নিয়ে একদম নিজের ফেভারের লোককে মানে উনি রিক্রুটমেন্ট করে দিতেন। আমাদের অনেক ক্যাডারের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কিছু আছে যেটা হসপিটাল থেকেই হয়, সেটা উনি করতেন। এমন কোনো দোষ নেই যে এমনি ছাত্ররা ওনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অনেক লম্বা আন্দোলন চলেছে। আমরা এতক্ষণ যে ইন্টারভিউ দেখলাম তাতে কিন্তু ছবি অনেকটাই পরিষ্কার, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই পরিষ্কার। আমরা এতদিন ধরে দেখতাম যে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি, সেটা নিয়ে আমরা দেখলাম। কয়লার ক্ষেত্রে দুর্নীতি, আরও বিভিন্ন দুর্নীতি,
এবং সেখানে কাটমানির থেকে শুরু করে সমস্ত রকম মানে দুর্বৃত্তায়নই করা হয়েছে। এখন আজকের দিনে পরিষ্কার হয়ে গেল, এই যে খুন এবং ধর্ষণের ঘটনা যদি না ঘটতো হয়তো এই জিনিসগুলো আসতো না। এখানে এসে দেখা যাচ্ছে যে এর পাহাড় প্রমাণ দুর্নীতি, শিক্ষার ক্ষেত্র যেমন, স্বাস্থ্যের ক্ষেত্রেও তেমনি। তাহলে মানুষ দাঁড়াবে কোথায়, কোথায় থাকবে? সন্দীপ ঘোষ এত করার পরেও কেন করতে পারলেন উনি? এতদিন সে প্রশ্নটা এলো না কেন? আর তাহলে তার মাথার উপরে কে আছেন? নিশ্চয়ই তার একটা আশীর্বাদ আছে বা ছিল। তো সেইটা কি মানুষ খুঁজছে? মানুষের রাগটা ওইখানে, যে তাদের কেন খুঁজে বের করা হচ্ছে না? তবে কি মনে হয় তিলোত্তমার এই যে ঘটনা, তিলোত্তমা কি কোনো অংশে এই বিষয়ে কিছুটা জানতে পেরেছিল বলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে? অবশ্যই অবশ্যই জানতে পেরেছিল বলেই তো এই অবস্থাটা হয়েছে। আর খুনটা যেভাবে আমরা লক্ষ্য করছি, তাতে ফরেনসিক রিপোর্ট থেকেও আমরা যেটা দেখছি যে এটা শুধুমাত্র মানে ধর্ষণ নয়, এটা খুন, শুধু সাধারণ খুন নয়, প্রচণ্ড ধরনের একটা ঘৃণা যদি না থাকে, প্রতিশোধাত্মক যদি মনোভাব না থাকে, তাহলে এই এটা মুহূর্তে তিলোত্তমার ফরেনসিক রিপোর্টটা রয়েছে। এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তর এই রিপোর্ট, তরুণীর শরীরে মোট 25টি আঘাতের চিহ্ন, তার মধ্যে 16টি ইন্টারনাল এবং 16টি এক্সটার্নাল এবং 9টি ইন্টারনাল। মুখে আঘাতের চিহ্ন, 2 গালে, চোখের নিচে, ডান চোয়ালের নিচে, নাকের ঠোঁটের বাঁদিকে বেশ কয়েকটি ছড়ে যাওয়ার দাগ ও কালশিটে, নিচের ঠোঁট ফাটা, তার নিচে কালশিটে। মাথায় প্রবল আঘাতের ক্ষত, মাথার খুলির বাঁদিকে বিভিন্ন জায়গায় রক্তপাত রয়েছে। ঘাড়ে মারাত্মক আঘাত, একাধিক জায়গায় পেশি ও ত্বকের নিচে রক্তপাত, গলা ও ঘাড়ে ছড়ে যাওয়ার দাগ, গলা ও ঘাড় ঘিরে বৃত্তাকার গাঢ় কালশিটে, ডান দিকের ঘাড়ে কামড়ের দাগ। কাঁধেও রয়েছে কালশিটে, বা হাতে ও হাঁটুতে অন্তত 3টি ছড়ে যাওয়ার দাগ রয়েছে। যোনিপথ রক্তাক্ত, সেখানেও রয়েছে কালশিটে। মৃত্যু হয়েছে মূলত গলা টিপে এবং নাক মুখ চেপে শ্বাসরোধ করার জন্য। বলপূর্বক যৌন সঙ্গমের ইঙ্গিত স্পষ্ট, যা থেকে তরুণীকে ধর্ষণ করা হয়েছিল বলে বলা হয়। এই কথাগুলিতে আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেছেন যে এতগুলি ক্ষত সাধারণত গণপ্রহারের ক্ষেত্রেই পাওয়া যায়, যা কিনা কখনোই একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। তার মানে বলাই যেতে পারে এগুলো কিন্তু প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র ছিল। আরজি করের মতো একটা বড় ইনস্টিটিউট, যেখানে সারাক্ষণ মানুষের আনাগোনা, একটা অন্য নার্স নেই, একটা অন্য কোনো স্টাফ নেই, 36 ঘন্টা ডিউটির পর তিলোত্তমা ক্লান্ত, স্বাভাবিকভাবে সে রেস্ট নিতে চলে যাবে। প্রি প্ল্যান ছাড়া সম্ভবই না ওই জায়গায়, ওই রেস্টরুমে উনি সেই মুহূর্তে একা থাকা ছাড়া অন্য কেউ ছিল না। যে সমস্ত এভিডেন্স আসছে ক্রমশ, যেগুলো প্রকাশ পাচ্ছে, তাতে কিন্তু আমাদের সেইটাই মনে হয় যে এটা একটা সাধারণ ঘটনা নয়, এটা একটা প্রি প্ল্যান্ড ঘটনা। এবং প্রচণ্ড আক্রোশ বা রাগ বা ঘৃণা না থাকলে নৃশংসভাবে একটা মানুষকে ওইভাবে মারতে পারে না। ঠিক তাই, প্রি প্ল্যান্ড না হলে যে রেস্টরুমের বাথরুম, সেটা পরদিনই কেন সেটাকে ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টাই বলা যেতে পারে। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, যেখানে কিনা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কেসটি এখন সিবিআইয়ের আন্ডারে যাবে, তাই নয়? নিশ্চয়ই, যে এই যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তাদের সহযোগিতায়, তাদের ষড়যন্ত্রে বা তাদের সম্মতিতে এই ধরনের কাণ্ড হয়েছে, এতে তাদের ওই যে আমরা এখন যেগুলো জানতে পাচ্ছি, সন্দীপ ঘোষ, তার যে সমস্ত দুর্নীতি, সেই দুর্নীতি তো আর একা উনি নিশ্চয়ই করেননি, কারো সাহায্য নিয়েছেন এবং তার উপরে কারা ছিল। এটা একটা বিশাল একটা টিম। বড় প্রশ্ন, কে রয়েছে এর পেছনে? এইটাই এই মুহূর্তে কিন্তু খুঁজে বের করতেই হবে। কিন্তু সন্দীপ বাবুকে বিগত কয়েক বছর ধরে ওনার ট্রান্সফারের নোটিশ এসেছে, কিন্তু বারবার করে সেই ট্রান্সফার উনি থামিয়ে দিয়েছেন।
কোনো মাথার উপরে বড় হাত না থাকলে কি এটা সম্ভব হয়? এইটাই তো কথা, যে তার মাথায় কারা ছিল, মানে তার এই যে ট্রান্সফার রোকা, এটা তো একটা সাধারণ বিষয় না। নিঃসন্দেহে এই যে তিনি যে আর্থিক দুর্নীতি করতেন তার একটা অংশ, তার উপরে যারা আছেন তাকে যারা নিরাপত্তা দিচ্ছেন, তাকে যারা উৎসাহ যোগাচ্ছেন বা তাদেরকে যারা সাহায্য করে, ন্যাক্কারজনক ঘটনায় যখন তাকে কেউ মানে সাথ দিচ্ছেন, তার মানে কিন্তু ঘটনার সাথে জড়িত সবাই বেশ। এবং এটা আরজিকর শুধু না, এটা যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি, যেটা গোটা বাংলায় এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তাদের বহু লোকের মাথায় হাত। আমরা আরজিকরের ঘটনাটা হয়তো আমাদের সামনে এসছে, আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে গোটা স্বাস্থ্য বিভাগটায় এরকম একটা জায়গায় আসবে। তিলোত্তমাকে যখন 10ই আগস্ট সকালবেলায় 4 তলা থেকে পাওয়া গেল, ওনার যে শারীরিক পরিস্থিতি সেই মুহূর্তে ছিল, সেটা দেখে প্রিন্সিপালরা, ভাইস প্রিন্সিপালরা বলে দেয় এক আত্মহত্যার ঘটনা। একজন মেডিকেল স্টাফ হয়ে শরীর মানে না দেখে যে ছবি, সেটা দেখেই বোঝা যায় যে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে নাকি অন্য কিছু ঘটনা। এই ঘটনাগুলো ঘটার পর ওনার পদত্যাগের দাবি চাওয়া হলো। পদত্যাগ ওনার করার পরে ওনাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কি হিসাবে এটা সম্ভব? কারা করলেন? কারা এর অথরিটি? কিভাবে একজন ট্রান্সফার হয়, কিভাবে একজন বাতিল হয়, মুহূর্তের মধ্যে এত বড় জায়গা তাকে দেওয়া হলো? তার মানে হচ্ছে উপরের হাত তাদের উপর অবশ্যই আছে এবং গোটা বিষয়টা আজকে অপরাধের আঁতুড়ঘর হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টেরও কিছু বক্তব্য যেটা এসেছে আমাদের সামনে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট বলেছেন চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার, ঠিক তাই কি? রাজ্য সরকারকে তো এ সম্বন্ধে মন্তব্যই করেছেন সুপ্রিম কোর্ট। ভেঙে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা। যেভাবে 14ই আগস্ট রাত্রিবেলায় রাত দখলের জন্য সবাই বেরিয়েছিল, আরজি করের মতো জায়গায় প্রতিষ্ঠানের সামনে বেশৃঙ্খল ভাবে সমস্ত বহিরাগতরা এসে হামলা করে, পুলিশ ব্যর্থ হয়ে যায় পুরোপুরি। কি বলবেন? দেখুন, এই সমস্ত কারণগুলো অনারেবল সুপ্রিম কোর্ট তারা বিচার বিবেচনা করেই সিবিআইয়ের স্ট্যাটাস চেয়েছেন, যে কি পর্যায়ে আজকে কতটুকু তারা এগুতে পেরেছেন বা কতটুকু পারেননি, স্ট্যাটাস রিপোর্ট চেয়েছেন। এবং এই যে মূল আন্দোলনকে ভাঙবার জন্যে বা প্রমাণ লোপাট করবার জন্যে বা মানুষ যাতে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক অবস্থায় তারা এই আন্দোলন থেকে সরে যায়, এই করবার জন্যে কিন্তু সেই দিন রাত্রের এই ভাঙচুরের ঘটনাটা ঘটেছে। এবং সেই ভাঙচুরের ব্যাপারে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, রাজ্যকে শোকজ করেছেন এবং এই মানে সেদিনের ভাঙচুরের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট রাজ্যকে দেওয়ার জন্য বলেছেন। ঠিক ঠিক তাই। এই যে ঘটনা ঘটে যাওয়ার পরে জায়গায় জায়গায় রাজ্য জুড়ে, দেশ জুড়ে বিক্ষোভ মিছিল বেরিয়েছে। সাধারণ মানুষ জানতে চায় কি ঘটনা হয়েছে, বিচারের দাবিতে। আদৌ কি বিচার এর সম্ভব হবে এবার? আপনার কি মনে হয়, নাকি পূর্ববর্তী যে ঘটনাগুলো এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসেছে বারবার, নির্ভয়া বলুন বা অন্যান্য ঘটনাগুলো, একই রকম ভাবে থেকে যাবে? দেখুন, আমাদের যে বর্তমান সিস্টেম, তাতে বিচার হবে কিনা বলা মুশকিল, মানুষ ন্যায় বিচার পাবে কিনা সেটা বলা মুশকিল। তবে যদি পায়ও, অত্যন্ত বিলম্বিত হবে, যখন আর মানুষের মধ্যে আর এই চিন্তা ভাবনাটা আস্তে আস্তে দমিয়ে যাবে, এক্সাইটমেন্টটা কমে যাবে, তখন যদি কোনো কারণে হলেও হতে পারে। আর আমরা মানুষ কি ঠিক জানে বিচার কার কাছে চাইছে? দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। বিচার হওয়ার পরে কি হবে আপনারা তো দেখছেন, গুজরাটের বিলকিস বানু, তাকে রেপ করা হয়েছিল জোর করে। রেপ করার পরে আদালতের সাজা দেওয়া হয়েছিল। তো যারা সাজা দিয়েছিলেন, কোর্ট দিয়েছিলেন। এবার তার যারা সমর্থক সেই জেলখানা থেকে বের করে নিয়ে এসছেন তাদের সময়ের আগেই, এবং শুধু তা না, তাদের গলায় মালা পরিয়েছেন। তো এর দ্বারা কী হচ্ছে, যে যদি বিচারও হয় তার পরিণতি কি হবে? আজকে আমরা এটাও তো ভাবতে পারি যে এর তিলোত্তমার মৃত্যুতে যদি আসামির সাজা হয়, পরবর্তীকালে আমরা দেখব আর একটা পক্ষ আছে
তারা সেই সাজাপ্রাপ্ত আসামিকে গলায় মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। সুতরাং মানুষের মনে বহু হিউম্যান রাইটস সেটা আবার অ্যাক্টিভ হয়ে ওঠে, তাই নয় কি? অবশ্যই ওঠে, কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ অ্যাকচুয়ালি ধরুন বেশ কয়েক বছর ধরে হিউম্যান রাইটস বা তার ফাংশন আছে কি না এটা আমরা কিন্তু বুঝতে পারছি না। হিউম্যান রাইটসের কী কাজ, হিউম্যান রাইটস কতটুকু মানুষের জন্য করতে পেরেছে, মানুষের অধিকারকে কতটুকু সুনিশ্চিত করতে পেরেছে বা সুনিশ্চিত করার জন্যে আন্দোলন বা কার্যক্রম করেছেন, সেটা কিন্তু আজকের দিনে আমাদের কাছে ধোঁয়াশা। এই যে দলে দলে যে বিক্ষোভ প্রতিবাদ চলছে, কে কার বিরুদ্ধে বিক্ষোভ করছে, কে কার বিষয়ে প্রতিবাদ করছে, এগুলো কিন্তু কেমন যেন একটা ধোঁয়াশা টাইপের হয়ে উঠছে। মানুষ ঠিক বুঝতে পারছে না। কিছু কিছু বিশেষজ্ঞ মানুষরা হঠাৎ করে প্রতিবাদে নেমেছে, যারা এতদিন কিন্তু নীরব ছিল, হঠাৎ করে সরব হয়ে। কি মনে হয় কেন হঠাৎ করে তারা সরব হয়ে উঠলেন? দেখুন, এর দুটো ভাবা যেতে পারে। একটা হচ্ছে যে অনেক মানুষ হয়তো বোঝেন বিষয়টা, গুরুত্বটা একটু দেরিতে বোঝেন, তো পরবর্তী দেরিতে বুঝে তারা এগিয়েছেন। আবার আরেকটা জিনিসও হতে পারে যে একজন চোরকে আইডেন্টিফাই করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ জনতা কেঁপে গেছে, তার বিরুদ্ধে ছুটে যাচ্ছে তাকে মারবার জন্যই হোক বা তাকে ধরবার জন্যই হোক। তখন আরও যার সঙ্গী চোরেরা তারাও কিন্তু এই আন্দোলনকারীদের সঙ্গে ঢুকে গিয়ে একাকার হয়ে যায়, ওইটাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, এটাও হতে পারে। তবে আমি বলবো যে আজকে আন্দোলন যেটা হচ্ছে, সে আন্দোলন বিভিন্নভাবে হচ্ছে। কেন কেন একটা পতাকার তলে হচ্ছে না? কেন কেউ কংগ্রেস, কেউ তৃণমূল, কেউ বিজেপি, তারা আলাদা আলাদা ব্যানারে তারা কেন করছেন আন্দোলন? এটা তো মানুষের আন্দোলন। এবং যে ঘটনাটা ঘটেছে, প্রত্যেকটা মানুষ যদি আন্তরিকভাবে এর বিচার চান, তাহলে তো একটা পতাকার নিচে আসুন না, আমরা সবাই মিলে আন্দোলন করি। সেই জায়গাটা হচ্ছে না কেন? বর্তমানে যে পরিস্থিতি, তিলোত্তমার ঘটনা নিয়ে চারপাশে যে উত্তাল রয়েছে, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে একটি বার্তা, সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আপনারা যে আন্দোলন শুরু করেছেন, এটা অবশ্যই জারি রাখতে হবে এবং সেখানে শান্তি বজায় রেখে, সম্ভ্রম বজায় রেখে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে এর প্রতিবাদ করতেই হবে। কেননা মানুষ বুঝে গেছে আজকের দিনে যে সমস্ত সংস্থা যারা এই সমস্ত ঘটনার অপরাধের তদন্ত করবেন, যারা বিচার করবেন বা যারা গোটা জিনিসটাকেই দেখভাল করবেন, প্রত্যেকের মধ্যে একটা অন্যরকম ভাব চলে এসছে। তাদের মধ্যে নিরপেক্ষতার অভাব দেখা দিচ্ছে, তাদের মধ্যে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। সুতরাং এবং আরও দেখা যায় তারা অনেক রকম অন্যায়ের সঙ্গে নিজেরাই যুক্ত। তো এই অবস্থায় আমাদের বিচার পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ। তবে জনতাই বিচার করবে, জনতার আদালতে, তবে হয়তো বিচারটা হবে। আরজিকের এই ঘটনার প্রতিবাদে রাস্তায় যেভাবে মানুষ সরব হয়েছে, সোচ্চার হয়েছেন, আমরা আশা রাখবো যে এভাবে এবার প্রদীপ নিভে যাবে না। বিচারের দাবিতে মানুষের পক্ষে এবার হয়তো রায় আসবে। আরজিকের এই ঘটনার নিয়ে আমরা পরবর্তী আপডেট আপনাদের নিশ্চয়ই দেবো। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।